বলছি। আজকে আমি স্বাস্থ্য ব্যবস্থার কয়েকটা ইনোভেটিভ পরিকল্পনার কথা বলবো। আমার নিজের এরিয়া তো আজ এইটা একটু আলাপ করে দেখি। এই পরিকল্পনা সবগুলো ধ্বজভঙ্গ সরকার করতে পারবে না, একটা দুটো করলেও কম না। তাও কইয়া রাখি, যদি সামনের সরকার বা পলিটিক্যাল সরকার এই কিছু করে, সরকার একটা স্বাস্থ্য সংস্কার কমিটি করছে, চাইলে ওনারাও আমার পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ইমিডিয়েট বদল আসবে, কয়েক মাসের মধ্যেই বদল আসবে। মানুষ তার জীবনের প্রভাব দেখতে পারবে। দৃশ্যমানভাবে বাংলাদেশের হেলথ প্র্যাকটিস বদলে যাবে দ্রুত। আমি পরিকল্পনাটা 3 ভাগে ভাগ করে বলবো। প্রথমে রোগের চিকিৎসায়, দ্বিতীয়ত রোগের প্রতিরোধে, আর তৃতীয়ত গুড হেলথ প্র্যাকটিসে বা স্বাস্থ্যের ভালো মান নিশ্চিত করার জন্য। আসেন আল্লাহর নামে শুরু করি। প্রথমে রোগ হইলে কি কি কষ্ট কমাইতে পারি মানুষের। মানুষের প্রথম চিন্তা, রোগ হইলে আমি চিকিৎসার খরচা দিতে পারবো তো। প্রত্যেক বছর নানা পরিকল্পনা করে কিছু মানুষ দারিদ্র সীমার উপরে ওঠে, দরিদ্র থেকে কম দরিদ্র হয়। আর এই চিকিৎসার খরচ যোগাইতে যায় প্রত্যেক বছর প্রায় 1 কোটি লোক দারিদ্র সীমার নিচে নেমে যায়। চিকিৎসার খরচা দিতে দিতে মানুষ ফতুর হয়ে যায়, অন্যের কাছে হাত পাততে হয়। আর এই যে ভালনারেবিলিটির জন্য মানুষ আতঙ্কিত থাকে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম এবং প্রধান দায়িত্ব হওয়া উচিত কিভাবে চিকিৎসার খরচা কমানো যায়। প্রথম খরচা কমানোর জায়গা হইতেছে ওষুধপত্র। ওষুধের ভ্যাট 15%। সেই ওষুধের ভ্যাটের সাথে ফার্মেসির আরো 1.5% ভ্যাট মিলায় রোগীকে প্রায় 16.5% ভ্যাট দিতে হয়। এটা ওষুধ কোম্পানিও বহন করে না, ফার্মেসিও বহন করে না, রোগীকেই বহন করতে হয়। তার মানে 100 টাকার ওষুধ কিনলে আপনি 16.5 টাকা ভ্যাট দেন। সরকার এই ভ্যাট থেকে 3 থেকে 4 হাজার কোটি টাকা পায় সারা বছরে রাজস্ব হিসাবে। এই ভ্যাট বাদ দিতে হবে। এখন হাহা করে অর্থ মন্ত্রণালয় করবে, ফাজলামা পেয়েছেন ডাক্তার সাহেব, সরকার চলবে কিভাবে, রাজস্ব পাইছিলাম উঠি ধরে টান দিচ্ছেন। কারণ আপনি ভ্যাট ফ্রি করবেন সিলেক্টিভ ওষুধে, যেমন ক্যান্সারের ওষুধে, ডায়াবেটিসের ওষুধে, হাইপার টেনশনের ওষুধে, অ্যান্টিবায়োটিকে, যেগুলো আসলেই চিকিৎসার জন্য লাগে। আর ভ্যাট বাড়ায় দিবেন ভিটামিন, মিনারেল, প্রোবায়োটিক, হাবিজাবি, ভায়াগ্রা ইত্যাদিতে। উপদেশটা লাভাই উঠেন না, ভায়াগ্রা ভ্যাট বাড়াই দিতে বলছি। তাই আমি কয়া দিব নি ওষুধ কোম্পানিগুলোকে স্যাম্পল হিসেবে ফ্রিতে দিবে, শুধু জায়গায় বসে আওয়াজ দিবেন, আমার ইনবক্সে নক দিবেন, আমি কয়া দিব নি অমুক উপদেশটারে ভায়াগ্রা পাঠান। এইভাবে আপনি যেই ওষুধ বেশি ব্যবহার করাইতে চান সেই ওষুধের ভ্যাট নাই করে দিবেন। আর যে ওষুধ ব্যবহার কমাইতে চান সেটার ভ্যাট আকাশ ছোঁয়া করে দিবেন। প্লাস মাইনাস করে সরকারি রাজস্ব খুব বেশি ছাপ পড়বে না। 2 নাম্বার, ইনভেস্টিগেশনের খরচা কমানো। আপনারা কি জানেন এই যে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার গুলো, নাম কইলাম না আর কি, নাম কইয়া দিলে আবার বিপদ, ভাববে আমি শত্রু কইরা নাম কইয়া দিতেছি, তাই নাম কই না। ধরেন হাগার পরীক্ষা করবে, তো ফি নিল 200 টাকা, তো এর মধ্যে 100 টাকা ব্যাকডোর দিয়া যে ডাক্তার সাহেব আপনারে পাঠাইছে তারে খামে ভিড়া মাসের শেষে দিয়ে আসবে। জানেন এটা সিস্টেম ভালোই। তাইলে আপনার যেটা দরকার নাই সেটা দিতেও তো ডাক্তার প্রলুব্ধ হবে, তাই না? এটা মানুষ তো রে ভাই। এটা বন্ধ করবেন কেমনে? হাসিনা হইলে কইতো কঠিন শাস্তি দেব, বা কইতো ভালো হইয়া যাও, ডাক্তারদের নীতি মেনে চলা উচিত, তাই না? আমি তো শিখনা বুদ্ধি চলি। তো এই স্বাস্থ্য মাফিয়াদের সাথে কোস্তাকুস্তি করতে যাব না। চাপা মাইর দেব, মাইর হবে, সাউন্ড হবে না। হ্যাঁ, মাইর দেবে তো সাউন্ড দেন আপনি। আপনার সাউন্ড না দিলে তো মজা আসে না। তা কেমনে এটা করা হবে? সব ডায়াগনস্টিক টেস্ট গুলো করবে সরকারি সেন্টার গুলা, কস্ট প্রাইসে, মানে যেটা খরচা শুধু সেটাই নিবে সে রোগীর কাছ থেকে। যত টাকা খরচা হবে টেস্টটা করতে, সেই খরচায় করে দেবে ওই টেস্টটা। ঢাকায় সরকারি হাসপাতাল তাও কম না, মেডিকেল কলেজ হাসপাতাল গুলোতে আছে, বিশ্ববিদ্যালয় হাসপাতাল আছে, যেমন কিডনি হাসপাতাল, নিউরোলজি ইনস্টিটিউট, এনআইসিবিডি বা ওই যে কার্ডিওলজি ইনস্টিটিউট, তারপরে সিএমএইচ, এগুলো তো মেলা কিছু আছে, আর কইলাম না আর কি। আমাদের সরকারি সেন্টার তো কম, আমরা কি নতুন সেন্টার বানাবো? না, বানাইতে হবে না। আপনি কি করবেন? আপনার টেস্ট করেন কি? রক্ত করেন, মলমূত্র, কফ করেন, আর এক্সরে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই, এগুলোই তো করেন, তাই না? রক্ত, মলমূত্র, কফ নেওয়ার জন্য আপনি পাড়ায় পাড়ায় কালেকশন সেন্টার করবেন। ওটি যে সব রক্ত দিয়ে আসবে, মলমূত্র, কফ দিয়ে আসবে, ওটি কালেক্ট করবে, কালেক্ট করে এটা পেঠে দিবে সেন্টারে, যে হসপিটালে, সেইখানে টেস্ট করার জন্য। আপনি ধরেন মিরপুরে কাজীপাড়ায় করলেন কালেকশন সেন্টার, 12 নম্বর করলেন কালেকশন সেন্টার,
কল্যাণপুরে করলেন কালেকশন সেন্টার, এভাবে সব 6-7 জায়গায় করলেন, মিরপুরে বা আরো বেশি হইতে পারে, জায়গা বেশি লাগবে না, একটা ঘর লাগবে, শুধু শুধু এইখানে স্যাম্পল কালেক্ট করবেন, স্যাম্পল পাঠাই দিবে মূল সেন্টারে, সেইখানে টেস্ট করে রেজাল্ট পাঠাই দিবে ওই কালেকশন সেন্টারে। কস্ট প্রাইস কেমন হয় আপনারে কই, কলকাতার একটা ডায়াগনস্টিক সেন্টার, এই যে লিভার ফাংশন টেস্ট, এই যে দেখেন 230 রুপি, হ্যাঁ, সে তো লাভ করে এই রেটটা দিছে, তাই না? তো এই লিভার ফাংশন টেস্টে বাংলাদেশে কত খরচ? 1000 টাকা। এই যে দেখেন পপুলারের খরচ দেখছেন, 1000 টাকা। তাহলে এটার কস্ট প্রাইস কত হবে? বড় জোর 100 টাকা বা 150 টাকা, তার চেয়ে বেশি তো না। তার মানে কি বিপুল লাভ করে আপনার পকেট কেটে ডায়াগনস্টিক সেন্টার গুলা, আপনার ডায়াগনস্টিক টেস্টের কস্ট খরচ কম করে হলো 75% কমে যাবে। 75%। অনেকে বলতে পারেন কস্ট প্রাইসে কেন সরকার দিবে? আরে সরকার তো বিনা পয়সা দেওয়া উচিত, সংবিধান অনুসারে চিকিৎসা তো মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে, তো বিনা পয়সায় দেওয়া উচিত। আমি তো বিনা পয়সায় চাচ্ছি না, আমি শুধু কস্ট প্রাইসে চাচ্ছি। আর সরকার তো বাণিজ্যিক প্রতিষ্ঠান না যে লাভ করতে হবে, তাই না? তো আর সরকারকে কয়েকটা ইমেজিং সেন্টার করতে হবে, যেখানে এক্সরে হবে, সিটি স্ক্যান হবে, ইকোকার্ডিওগ্রাম হবে, এমআরআই, আল্ট্রাসাউন্ড হবে। আর দুটো কথা বলি ডাক্তার, আপনার ডাক্তার সহকর্মীদের, যেমন কার্ডিওলজিস্টরা ইসিজি চেম্বারে করবেন, এইটার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাওয়া লাগে। আপনি চেম্বারে করবেন, চেম্বারে করে দেখে ওইখানে করে দিবেন, টাকা পয়সা জানা আর নেবেন। এবার আসেন ডাক্তারি ফি নিয়ে আলাপ করি। ডাক্তার সাহেব আমার মাইন্ড করেন না, ডাক্তার সাহেবরা আপনারা কিছু মনে করেন না, এটা একটা খারাপ কথা কইলাম আর কি। আপনারা ট্যাক্স ফাঁকি দেন, হ্যাঁ, ব্যাপকভাবে ফাঁকি দেন। যাই হোক, আমি আর এটা কই না, বন্ধু বান্ধব মানুষজন তো এটা ঠিক না করলে, বুঝছাও। তো ঘাট তারা যদি কোনো স্বাস্থ্যমন্ত্রী আসে না, বেড়াছাড়া করে দিবে কিন্তু আপনাদের, কিন্তু অভ্যেস করা ভালো, তাই না? তো শুনেন, এখন কি করা যায়? সরকার আপনার প্রেসক্রিপশন প্যাড ছাপে দিবে, সরকারের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন প্যাড কিনে নিতে হবে। আপনি অর্ডার দিবেন আজকে, কালকে রেডি থাকবে প্রেসক্রিপশন প্যাড। এখন কত দামে কিনবেন সেই প্রেসক্রিপশন প্যাড? যেমন ধরুন আপনার ফি হচ্ছে 1000 টাকা, আপনি বলবেন যে আমি 1000 টাকা ফি নিব, তাহলে আপনার প্রেসক্রিপশন প্যাডের একটা পাতা আপনি কিনবেন সরকারের কাছ থেকে 250 টাকা দিয়া, 25%। মানে আপনার ফি এর 25% দাম হবে প্যাডের একটা পাতার, আপনার ট্যাক্স কিন্তু 25%, ওইটাই নিশ্চিত। এই সরকারি প্যাডে ইন্ডিভিজুয়াল বারকোড দেওয়া থাকবে, কিউআর কোড দেওয়া থাকবে, ট্রেস করা যাবে। এই প্যাডের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে ওষুধ বিক্রি করতে পারবে না। তাহলে দেখেন কোয়াক ধরে বিক্রি হবে না, আজাইরা ওষুধ বিক্রি হবে না, নিজে যায় ওষুধ কিনতে পারবে না। এই প্রেসক্রিপশন প্যাডের বেনিফিট রোগীও পাবে। কেমন করে? মূল প্রেসক্রিপশনটা ওষুধপত্র কেনার পরে সিভিল সার্জন অফিসে জমা দিবে, দিলে 200 টাকা ফেরত পাবে, বুঝছাও? আপনি কি করলেন? আপনি বেনিফিটটা, টাকার বেনিফিটটা রোগীকে দিলেন, ওষুধ বিক্রিতে একটা ডিসিপ্লিন আনলেন। এই প্রেসক্রিপশনটা তারপরে কই যাবে? সিভিল সার্জন অফিস থেকে যারা সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমে, এইখানে আপনি রিক্রুট করবেন রিটায়ার্ড সিনিয়র প্রফেসরদের, ওনারা প্রেসক্রিপশন অডিট করবেন র্যান্ডম বেসিসে। ডাক্তারদের চিন্তা থাকবে, ওনার প্রেসক্রিপশন একজন সিনিয়র প্রফেসর কলে দেখবি, দেখে কালে একটা মতামত দিবি, যদি ফাউল চিকিৎসা দিছি না তাহলে গেলে খ্যাক করে ধরবি। প্রত্যেক ডাক্তারের অন্তত 10টা প্রেসক্রিপশন বছরে খুঁটায় খুঁটায় দেখা হবে, প্রেসক্রিপশনে একটা শৃঙ্খলা আসবি। এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে স্বাস্থ্যসেবা নিম্ন আয়ের এবং দরিদ্র মানুষের জন্য পুরাটাই ফ্রি করে দিতে হবে। প্রথম ধাপে এই আজাইরা খরচাগুলা কমায় ফেলতে হবে। আপনি এটা খুব অল্প সময়ে 1-2 মাসের মধ্যে করে ফেলতে পারবেন। মানুষজন বুঝতে পারবে যে আরে আমার তো খরচা কমে গেছে, মেলা খরচা কমে গেছে। মানে স্বাস্থ্যসেবা তো সংবিধান অনুসারে মৌলিক অধিকার, তাই না? এটা ফ্রি করতে না পারলেও আপাতত হইতে হবে সাধ্যের মধ্যে। এইটা প্রফেসর ইউনূসের সরকার এখনই করতে পারে। তবে সমস্যা আছে। সমস্যা কি? আসেন দেখি। এই স্বাস্থ্যমন্ত্রী মশাইরে বিশাল হেলথ মাফিয়া খাইয়া দিতে পারে। এই বাস্তবতা ফাইট করার জন্য ঘাড় তেরা সাহসী দক্ষ লোক লাগবে, যার ব্যক্তিগত ক্ষমতা স্বাস্থ্য মাফিয়াদের যেতে বড় হবে, যার দেখে ডরে নড়বে আর কি সারাক্ষণ। আমরা তবে আপাতত অপেক্ষায় থাকি তেমন কারোর জন্য না, কি কারণ, তাই না? এবার আসেন রোগ প্রতিরোধের বিষয়ে কথা বলি। আমাদের রোগের, বাংলাদেশের আর কি, একটা বড় অংশ পানিবাহিত রোগ। ধরেন ডায়রিয়া, আমাশা, এই যে শুধু না, জন্ডিস, পোলিও, টাইফয়েড, গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত। আমাদের যে আলসার হয় এত বেশির কারণ হচ্ছে পানি আমাদের দূষিত। এইটা ছড়ায় ওয়াসার পানি দিয়ে। আমরা সেই ওয়াসার পানি ফুটায় খাই, তাই না? কত এনার্জি আর টাইম নষ্ট হয়, গ্যাস নষ্ট হয়। এই ওয়াসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে এসে পুরো পানির সাপ্লাই লাইন ওভারহলিং করতে হবে,
ট্যাপের পানি গ্লাসে নিয়ে যেন খাইতে পারি সে ব্যবস্থা করতে হবে। প্রচুর গ্যাসের খরচা তো বাঁচবেই, রোগ আক্রান্ত হওয়া থেকে বাঁচবো আমরা। একটা হাইপোথেটিক্যাল হিসাব করি, আসেন আমরা পানি ফুটানোর জন্য কত টাকার গ্যাস পোড়াই প্রত্যেক দিন। বাংলাদেশের নগরবাসীর সংখ্যা প্রায় 6,73,48,405 জন। ধরা যাক প্রতিজন দৈনিক 1 লিটার পানি আধা ঘন্টা গ্যাসের চুলায় ফুটান। তো গ্যাসের বর্তমান মূল্য আমি ঠিক জানি না, এটা কয়েকদিন আগে দেখেছিলাম 18 টাকা ঘনমিটার। তাহলে গ্যাসের খরচা কত হয়? গ্যাসের চুলায় 1 লিটার পানি ফুটাইতে 0.09 ঘনমিটার গ্যাস লাগে। তার মানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম 18 টাকা হইলে 0.09 ঘনমিটার গ্যাসের দাম হইতেছে 1 টাকা 62 পয়সা। মোট খরচ হইতেছে 6,73,48,405 জনের জন্য দৈনিক 10,91,04,435 টাকা খরচা করি আমরা গ্যাস। এটা পুরাই আমরা শুধু পানি ফুটানোর জন্য। প্রফেসর ইউনূস আপনি দেখেন ক্যাঙ্কা অপচয় আমরা করিচ্ছি। তার মানে বাংলাদেশের নগরবাসী যদি প্রত্যেকদিন 1 লিটার পানি গ্যাসের চুলায় ফুটান, তাহলে দৈনিক 10,91,00,000 মানে প্রায় 11 কোটি টাকা পানি পড়ে যায়, এমনি এমনি উড়ে যাচ্ছে এটা। তাহলে পানি ফুটাইতে 1 বছরে কত টাকার গ্যাস পুরাই, এটা চিন্তা করেছেন? স্বাস্থ্য কখনোই নিশ্চিত হবে না যতক্ষণ আমরা কি খাচ্ছি, কি পান করিচ্ছি, কোন পরিবেশে থাকিচ্ছি সেটার উপরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আংশিক বা পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে। ওয়াসা যদি দূষিত পানি সাপ্লাই দেয় তার চাপ কে নেয়? স্বাস্থ্য মন্ত্রণালয়। তো তাহলে ওয়াসাকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন করা হবে না? আমরা যেন ট্যাপ খুলে পানি খেতে পারি, পানি বিশুদ্ধ করার জন্য আমাদের আলাদা রিসোর্স যেন খরচা করতে না হয়। আর কি ব্যবস্থা? খাদ্য নিয়ে আর একটা ব্যবস্থা করতে হবে। সেটা কি? আসেন দেখি। যে কোনো খাদ্যের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়, রেস্টুরেন্টের সার্টিফিকেশন দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে, এটাকে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত করতে হবে। খাদ্যও দেখবে, ওষুধও দেখবে, কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। আরবান প্ল্যানিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে, রাজুকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অংশগ্রহণ থাকতে হবে। বাড়ির নকশা, রাস্তার ডিজাইন, খোলা জায়গা, পার্ক, জিমনেশিয়ামের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত না হলে কোনো আরবান প্ল্যানিং স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিবে না। আপনি কলি হইলে একটা বাড়ি বানাবেন, আপনি শুনবেন না স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে যে এটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা, এটা আসলে জনস্বাস্থ্যের জন্য উপকারী হইতেছে কিনা। আপনার তো রাস্তার প্ল্যানও করা উচিত না, কারণ অ্যাক্সিডেন্ট প্রবণ রাস্তা বানায় ফেলেন তো আপনারা। কৃষিতে যে সার ব্যবহার করা হয় সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। কীটনাশক, ফুড গ্রেড কালার, ফুড প্রিজারভেটিভের জন্য হেলথ সার্টিফিকেট নিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত হবে এইগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না। আর কি? লবণ আর চিনির ব্যবহার ধাপে ধাপে কমে ফেলতে হবে। লবণের জন্য হাইপারটেনশন হয়, চিনি থেকে ডায়াবেটিস হয়, স্থূলতা হয়। দুইটাই কমাতে পারলে আপনি অনেক রোগ কমাই দিতে পারবেন। আমাদের তো মূল খাবার ভাত। আমাদের ধানের লো গ্লাইসেমিক ইন্ডেক্স ধান প্রমোট করতে হবে। আমার জানা নাই হাই গ্লাইসেমিক ইন্ডেক্স কোন ধান। ও আচ্ছা, ওই যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি, এটা বেশি ডাক্তারি হয়ে গেছে, আসেন এটা কি বুঝেনি। গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই এটা হইতেছে একটা স্কেল। হ্যাঁ, এইটা খাবারে রক্তে শর্করার মাত্রা কতটা দ্রুত এবং কতটা বাড়ায় তা পরিমাপ করে। এই স্কেলটা 0 থেকে 100। সাধারণত কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। গ্লাইসেমিক ইন্ডেক্সের 3 রকম গ্লাইসেমিক ইন্ডেক্স, লো, মিডিয়াম আর হাই। তো লো গ্লাইসেমিক ইন্ডেক্স কোনটা? এই ধরনের খাবার, এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 0 থেকে 55 হইলে জিআই স্কোর, তাহলে এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স। এই ধরনের খাবার ধীরে 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 রক্তে শর্করা বাড়ায়, ফলে শক্তি দীর্ঘ সময় ধরে বজায় থাকে। এটা কি কি? ডাল, ওটস, সবুজ শাকসবজি, বাদাম, এগুলা। এটা হচ্ছে সবচেয়ে ভালো খাবার। 2 নম্বর হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স। এটা হচ্ছে 56 থেকে 69 পর্যন্ত। এই খাবারগুলো রক্তের শর্করা মাঝারি গতিতে বাড়ায় আর কি, যেমন ব্রাউন রাইস হইতে পারে, মিষ্টি আলু হইতে পারে, এগুলো মোটামুটি ভালো খাবার। আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এটা 70 থেকে 100। এই ধরনের খাবার খুব দ্রুত শর্করা বাড়ায় দেয়, যা অল্প সময়ের জন্য শক্তি দেয়, কিন্তু পরবর্তীতে শর্করা কমে যাইতে পারে, যেমন সাদা রুটি, চিনি, সফট ড্রিঙ্কস, এইগুলা। তো এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার কেন ভালো? রক্তে যদি শর্করা দ্রুত ওঠে, দ্রুত নামে, তাহলে ডায়াবেটিস হয় আমাদের। এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার খেলে বেশি সময় পেট ভরা থাকে।
এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়, হার্টের স্বাস্থ্য ভালো থাকে, কোলেস্টেরল কমায় এবং ধীরে 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 শক্তি দেয়। ফলে শরীর এবং মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কর্মক্ষম থাকে। আমাদের মাথায় প্রচুর গ্লুকোজ লাগে, চিন্তা করলে গ্লুকোজ লাগে, বুঝছাও? মানে মাথা, ব্রেন গ্লুকোজ ছাড়া আর কিছু নিতে পারে না শক্তির জন্য। সেই জন্য মাথার জন্য গ্লুকোজ লাগে। তো চিন্তা করলে যারা লেখাপড়া করে তাদের প্রচুর গ্লুকোজ লাগে। তো আপনি যদি স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান তাহলে লো গ্লাইসেমিক খাবার খাইতে হবে। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট এই যে BRI-105 নামের একটা নতুন ধান করছে, কৃষক ভাইরা এটা শুনে রাখেন। এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স, এটা জিআই হচ্ছে 55, খুব ভালো একটা ধান। এটা বড় 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 ধান হিসাবে এটা লাগানো যায়। এই ধানটা আমাদের প্রমোট করতে হবে এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটকে আরো বলতে হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ধান যেন তারা আরো আবিষ্কার করে। আপনি এইভাবে খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করতে পারবেন। এবার আসেন কিভাবে জনস্বাস্থ্যকে উন্নত করা যায়। ঢাকা শহরে প্রত্যেকদিন প্রায় 1 কোটি মানুষ চলাচল করে আর কি রাস্তাঘাটে, কিন্তু আপনি দেখেছেন টয়লেটের জায়গা আছে? আমার তো ঢাকা শহরে খুব সমস্যা হইতো, টয়লেট করার জায়গা নাই। কোথায় মুতবেন? হাগার কথা বাদই দেন, মোতারই জায়গা নাই, তাই না? কয়টা পাবলিক টয়লেট আছে জানেন? মাত্র 133টা ঢাকা শহরে। মানে 75,000 মানুষের জন্য একটা টয়লেট। কি করবে? এটা ঠিক থাকবে? ঢাকায় প্রত্যেক আধা কিলোমিটার পর পর একটা করে পাবলিক টয়লেট থাকা উচিত। মানে এটা যদি নিশ্চিত করতে হয় তাহলে ঢাকা শহরে কয়েক হাজার পাবলিক টয়লেট তৈরি করতে হবে এবং এই পাবলিক টয়লেট গুলো হবে স্বয়ংক্রিয়। একজন টয়লেট করে আসবে, তারপরে এটা স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে, তারপরে আর একজন যাবে। এইভাবে ক্লিন স্যানিটেশন না থাকলে, পরিচ্ছন্ন স্যানিটেশন না থাকলে আপনি ক্লিন ওয়াটার বা পরিচ্ছন্ন পানি দিতে পারবেন না, বিশুদ্ধ পানি দিতে পারবেন না। আর কি? জিমনেশিয়াম লাগবে। শহরে 5,000 থেকে 10,000 মানুষের জন্য একটা জিম, আর গ্রামীণ বা কম ঘনবসতিপূর্ণ এলাকায় 15,000 থেকে 20,000 মানুষের জন্য একটা করে জিম। এইটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হবে। কমিউনিটি জায়গা দিবে, মানে সমাজ জায়গা দিবে, সরকার ইকুইপমেন্ট কিনে দিবে, আর মেম্বার ফি দিয়ে রক্ষণাবেক্ষণ হবে। কোন বিল্ডিং এ যদি 500 লোক থাকে সেই বিল্ডিং এ জিম বাধ্যতামূলক। ফাঁকা জায়গায় বা পার্কে যে জিমের সরঞ্জাম থাকে এগুলোকে বলে আউটডোর জিম ইকুইপমেন্ট। আমাদের ফাঁকা জায়গা থাকলে ওইখানে আউটডোর জিম ইকুইপমেন্ট বসাই দিতে হবে, যেন যারা জিমে যেতে পারবেন তারা ওইখানেও জিমটা ব্যবহার করতে পারে, একটু নড়াচড়া করলো আর কি। আর কইলাম না, মাথা হ্যাং হয়ে যাবে। এই যতগুলো পরিকল্পনা বললাম, কোন পরিকল্পনাতে সরকারের কোনো টাকা লাগবে না, বা লাগলেও সামান্য লাগবে। নিতে হবে উদ্যোগ, দৌড়ে বেড়াইতে হবে সারা দেশে, নতুন প্রাণ শক্তি জাগায় তুলতে হবে জাতির মধ্যে। কয়েক মাসের মধ্যে আপনি দৃশ্যমান পরিবর্তন দেখতে পারবেন। অনেক কাজ করার আছে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় যা যা করতে পারে তা দিয়া সরকার গর্বের উপলক্ষ হয়ে উঠতে পারে। এটা কাজগুলো কিন্তু খুব কঠিন কিছু না, দেখলেনি তো। এখন প্রশ্ন হচ্ছে প্রফেসর ইউনূসের সরকার কি কাজগুলো করবে? বিশাল প্রশ্ন, তাই না? হ্যাঁ, আরে ভাই, দায়িত্ব পেয়েছেন, জাতির একটা ঐতিহাসিক মুহূর্তে দায়িত্ব পেয়েছেন, যেই সময় সকল জাতির সরকারকে সাহায্য করার জন্য তৈরি, চাই সরকার সফল হোক। আপনাকে তো ভালোবেসে আলো জ্বালাইতে হবে। ওই যে একটা গান আছে না, এই যে কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। এমন ভাবে আলো জ্বালাইবেন যে সূর্যের আলো যেন নিভে যায়। এইটা কিন্তু একটা নিছক চাকরি না, এটা একটা মিশন। আপনাকে এটা ছাপ রেখে যেতে হবে বাংলাদেশের মধ্যে। এই সুযোগ তো খোদা তাআলা আপনাদের দিছে রে ভাই। কাজে লাগাইতে না পারলে দেশের মানুষের দুর্ভাগ্য, আর আপনি হবেন দুনিয়াতে সেরা দুর্ভাগা যে এমন একটা ঐতিহাসিক মুহূর্তকে কোনোভাবে কাজে লাগাইলেন না। আফসোস। কাজ করেন, ছাপ রেখে যান, বাংলাদেশের মানুষের মনে একটা দীর্ঘস্থায়ী ছাপ রেখে যান, মানুষের মনে অমর হইয়া থাকেন। অসম্ভব অসাধারণ একটা সুযোগ আসছে, কাজে লাগান রে ভাই। সমন্বয়ক সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার 27 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদেরা মরে না। এর আগে হাসানাত সার্জিদের সঙ্গে থাকা আহমদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে
আনুমানিক সন্ধ্যা 7:30 চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সারজিৎ আলমের গাড়িবহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয়। আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আবদুল্লাহ ও সারজিস আলম। পথে মধ্য সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। মেরেছে বা তাকে হত্যা করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আইনজীবী ভিডিও দেখে আটক 6 প্রধান উপদেষ্টার কার্যালয়। চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন 6 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার 27 নভেম্বর সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, ভিডিও ফুটেজ থেকে 6 জনকে শনাক্ত করা হয়েছে। সে সঙ্গে গতকাল সংঘর্ষ চলাকালে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা অভিযোগ 21 জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ সিএমপি। এছাড়া দেশীয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ সহ ককটেল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 6 সদস্যকে আটক করা হয়েছে। এর আগে গত সোমবার 25 নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস বক্ষচারীকে 38 গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার সকালে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময়ের জামিন নামঞ্জুর করেন। পরে তার অনুসারীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসা করা আহত শিক্ষানবিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আসলে গ্রেফতার হয়েছে ইসকন নেতা। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক এখানে ওকে গ্রেফতার করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এজন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করেছে। সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেফতার করে। জানা গেছে, ইসকন নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চিন্ময়। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসই বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট সহ নানা অভিযোগ করেন। কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে, অথচ তার বিরুদ্ধে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। এই যে চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক, তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে। শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে। সোমবার 25 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব চত্বরে ঢাকা